গুম বিরোধী জাতিসংঘ সনদে বাংলাদেশের সই, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার বিধান। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, রাজনৈতিক দলগুলো নিয়ে সংলাপের তাগিদ। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে আরও একটি অভিযোগ, তালিকায় উস্কানিদাতা ৩২ সাংবাদিক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় চুক্তিতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় রহিত করা হয়েছে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ। অর্থ পাচার রোধে কালো টাকা সাদা করার বিধি এবং রীতিও বন্ধের সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চতুর্থ সভা। ঘণ্টা তিনেকের এই বৈঠকে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শিরোনামের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন প্রধান উপদেষ্টা। সুনির্দিষ্ট ইস্যুগুলোতেও নেওয়া হয় কার্যকরী সিদ্ধান্ত। সভা শেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যুক্ত হওয়াকে মাইলফলক বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকারের বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল। এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ। শুধুমাত্র একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেয়া সুস্পষ্ট বৈষম্য, এই যুক্তিতে জাতির পিতার পরিবারের নিরাপত্তা অধ্যাদেশও রহিত করা হয়েছে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কালো টাকা সাদা করার বিধি ও রীতি বন্ধেও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংস্কার আলোচনারও সিদ্ধান্ত হয় সভায়। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এ সম্পর্কিত জাতিসংঘ কমিটি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় তারা জানায়, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে সব শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে। তারা আশা করেন পরবর্তী পদক্ষেপ হবে সনদের ৩১ ও ৩২ নম্বর ধারাকে স্বীকৃতি দেয়া। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৭তম অধিবেশনে গুম বিরোধী সনদে যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে আশা করছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মহাসচিবের নেতৃত্বে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। সরকারের সংস্কার ভাবনা ও নির্বাচন নিয়ে পারস্পরিক মতবিনিময় হয় বৈঠকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ দেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা।
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলে আশা করে বিএনপি। বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন। জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেওয়ার দায়ে এই তালিকায় রয়েছেন 32 জন সিনিয়র সাংবাদিক। বৃহস্পতিবার এসব তথ্য জানান অভিযোগকারীর আইনজীবী গাজী এইচ তামিম। শাকের আরজুর রিপোর্ট। গত 5 আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিল চলাকালে গুলিতে নিহত হয় রিহান। সে মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চলাকালে রিহানের মুখে, মাথায় ও গলায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে রিহানের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন। ছেলে হত্যার বিচার চান রিহানের বাবা। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। ছেলে বিচার, হত্যার বিচার চেয়ে। আইনজীবী জানান, গত 3 জুলাই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সিনিয়র সাংবাদিকরা পাশে থাকার আশ্বাস দেন এবং চীন সফর থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্ন করে উস্কানোর বিষয়টিও অভিযোগে আনা হয়েছে। বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। নাইমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, আরও অজ্ঞাতনামা কতিপয় সাংবাদিকদের নাম বলা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত 14 আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার নামে যুবক হত্যা মামলায় তাদের ফের রিমান্ডে নেওয়া হলো। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আসামিদের উপস্থিতিতে এসব আদেশ দেন। শুনানির শুরুতে প্রত্যেকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এ সময় নিজেদের দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান আনিসুল হক ও সালমান এফ রহমান। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন বলেও জানান তারা। রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে বুধবার রাত 2:45টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে টিপু মুন্সি আত্মগোপনে চলে যান। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। 2018 সালে ওই আসন থেকে টানা 3য় মেয়াদে এমপি হয়ে পেয়েছিলেন বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি কমার্স ব্যাংকও, ১৬৩৫ কোটি টাকা আত্মসাৎ। সমন্বয়হীনতায় বন্যার্তদের কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ, মৃতের সংখ্যা বেড়ে ৫২। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। দুর্বল কমার্স ব্যাংকও এস আলমের থাবা থেকে রেহাই পায়নি। অভিনব কৌশলে সেখান থেকে ১৬৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ। এফডিআর এর নাম করে তাদেরই মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। বাংলাদেশ কমার্স ব্যাংকে সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার রয়েছে ৫১%, অথচ ২০১৬ সালে ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ থাকায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করেনি ব্যবসায়ী গ্রুপটি। নিজেদের পছন্দমতো চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েই শুরু করে অর্থ আত্মসাৎ। কিছু ক্ষেত্রে অভিনব কৌশল নেয় এস আলম গ্রুপ। প্রথমে কমার্স ব্যাংকের অর্থ এফডিআর এর নামে নিজেদের নিয়ন্ত্রণাধীন অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরানো হয়। তারপর সেসব প্রতিষ্ঠান থেকে নামে বেনামে সেই অর্থ তুলে নেওয়া হয়। কমার্স ব্যাংকের পাওনা এখন সোজাসলে ১৬৩৫ কোটি টাকা। এই অর্থ কিভাবে উদ্ধার হবে তা নিয়ে দুশ্চিন্তায় ব্যাংকটি। তাদের কাছে যে ৬০৫ কোটি টাকা যেটা হচ্ছে কি ওখানে আমাদের আছে, সেই টাকাটা পেলে আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এখন যে হচ্ছে লিকুইডিটির যে ক্রাইসিস, এটা থাকবে না। বর্তমানে ইসলামী ব্যাংকে ২৬০ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৭৫ কোটি, ইউনিয়ন ব্যাংকে ১৪০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৩০ কোটি টাকা আটকা পড়েছে। বারবার তাগাদা দিয়েও সুদ আসল কিছুই মিলছে না। যে সকল ব্যাংকে আমাদের টাকাগুলো দেয়া আছে, আমরা তাদেরকে হচ্ছে কি চিঠি দিয়েছি, কোনো রিপ্লাই দেয় নাই। তবে তারা হচ্ছে কি ভার্বালি আমাদের এমডি মহোদয়কে তারা বলেন যে এই মুহূর্তে পারছেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে এস আলম নিয়ন্ত্রিত ৬টি আর্থিক প্রতিষ্ঠানে আটকা আছে ১০৩০ কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে ৩৬০ কোটি, পিপলস লিজিংয়ে ২৫০ কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ২৩৫ কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে ১২৯ কোটি, এফএএস ফাইন্যান্সে ৩৩ কোটি, প্রিমিয়ার লিজিংয়ে ১০ কোটি এবং ফার্স্ট ফাইন্যান্সে ১৩ কোটি টাকা পাওনা। এনবিএফআইতে অনেক সময় গেলে ওখানে হচ্ছে কি যথাযথ লোক পাওয়া যায় না। ওদের অফিসগুলোতে আসলে ম্যান পাওয়ার ভাবে আমরা হচ্ছে কি তাদের সাথে যোগাযোগ করতে পারি না। এদিকে এসবি এক্সিম নামে একটি কোম্পানির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, যা উদ্ধারে এখন হিমশিম খাচ্ছে কমার্স ব্যাংক। ডকুমেন্ট যেগুলো ওনারা জমা দিয়েছিলেন সেগুলো পরবর্তীতে হচ্ছে কি শুল্ক গোয়েন্দা সংস্থা দেখলো, আমরাও কাস্টমসে হচ্ছে ভেরিফাই করলাম, তখন দেখা গেল যে ওগুলো হচ্ছে কি জাহাজীকরণ হয়নি, ওগুলো ফেক ছিল। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে লক্ষ্মীপুরে। প্লাবিত নতুন নতুন এলাকা, সমন্বয়হীনতায় দুর্গত অনেক এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বন্যায় ভাসছে দক্ষিণ পূর্বাঞ্চল, তলিয়ে গেছে ১১ জেলার প্রত্যন্ত অঞ্চল। কয়েক জেলায় পরিস্থিতি উন্নতি ঘটলেও এখনও দুর্ভোগে ফেনী ও লক্ষ্মীপুরের মানুষ। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকায় লোকালয়ে পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে পানি। বন্যায় জেলায় এই পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। এখনো ঘরে আমরা কোমর পানির মধ্যে বহুত কষ্ট করতে আছি। এখন আমরা কোনো খানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল বহুত কষ্টের মধ্যে আছি। পানি আইসা আমাদের গদ্দুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুখ থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি। লক্ষ্মীপুরে বন্যা বেড়ে চলায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। নৌকা না থাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছাতে পারছে না। দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত নানা জটিল রোগের শঙ্কায় রয়েছেন। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। পানি আমাদের সব দিকে আমাকেও ক্ষতি হইতে আছে, আমরা মরি যাইতে আছি, খানা রান্না বাড়া কিছু করতে পারি না। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কোমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট।
জুড়ি নদীর পানি ভবানীপুর এলাকা থেকে আজ 135 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মৌলভীবাজারের কোমলগঞ্জে মেডিকেল ক্যাম্প করে সেবা প্রদান করছে বিজিবি। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বন্যা আক্রান্ত 11 জেলায় এখন পর্যন্ত 52 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা আরও জানান, শুধু ফেনীতেই মারা গেছেন 17 জন। জেলার 68টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে 492, দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। সময় হলো আরও একটি সংবাদ বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশে ফিরেছে সাফ জয়ী অনূর্ধ্ব 20 বাংলাদেশ দল। পরবর্তী লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। বন্যার শুরু থেকেই দেশের বন্যা দুর্গতদের মাঝে রয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ নূর মোহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় 500টি পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়। ত্রাণের মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ওষুধ ও গোখাদ্য। এছাড়া সোনাগাজী উপজেলায় 9টি ইউনিয়নে 501টি পরিবারের মাঝে 13 ধরনের খাদ্য উপকরণ বিতরণ করা হয়। বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম পরিচালনায় কুমিল্লা জেলা প্রশাসনকে স্পিডবোটও দেয় প্রতিষ্ঠানটি। জানাবো খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের দেয়া হয় প্রাণঢালা শুভেচ্ছা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ফাইনাল মনে করে মাঠে নামায় সফলতা এসেছে বলে মন্তব্য করেন হেড কোচ মারুফুল হক। পরবর্তী পরিকল্পনা অনূর্ধ্ব 20 এশিয়া কাপের চূড়ান্ত পর্ব বলেও জানান তিনি। আকাশুজ্জামানের রিপোর্ট। বিমানবন্দরে উৎসবমুখর পরিবেশ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে যান ফেডারেশনের অনেকেই। গণমাধ্যমের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বিকেল 4:30টায় দেশে পা রাখে সাফ জয়ীরা। কিছু সময় পরেই ভিআইপি গেট দিয়ে বের হন মিরাজ, আসিফ, নোভারা। সকলের মুখে সোনালি হাসি। এই হাসি প্রথমবার অনূর্ধ্ব 20 সাফে দেশকে শিরোপা জেতানোর। ট্রফিটার জন্য কতটা ক্ষুধার্ত ছিল এই দল তা বোঝা যায় তাদের জয়ধ্বনিতেই। এত বড় টুর্নামেন্টের আগে মাত্র 15 দিনের ট্রেনিং সেশন পেয়েছিল বাংলাদেশ দল। এত অল্প সময়ে এমন সাফল্যের রহস্য জানালেন হেড কোচ মারুফুল হক। তো আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করেছি যে তাদেরকে প্লেয়ারদেরকে ম্যাচের আগে ফুল রিকভার করার জন্য, এবং আলহামদুলিল্লাহ সেটা ঠিক ছিল। লিগের পারফরমেন্স দেখেছি, এইচ লেভেলের পারফরমেন্স। তখন আমার একটা টার্গেট ছিল যে এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এই ধারণা থেকে আমার দায়িত্বটা নেওয়া। সাফ জয়ীদের কাছ থেকে আরও ভালো ফল পেতে আন্তর্জাতিক ম্যাচ খেলানোর সুযোগ চাইলেন হেড কোচ। ফেডারেশনের বিষয় হলো কিচ্ছু না, এই বয়সে প্লেয়ারদের নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে হবে। এছাড়া ফেডারেশন করার কিছু নেই এদের। প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ ধরে মাঠে নেমেছিল মিরাজ, আসিফরা। বয়স ভিত্তিকের গঞ্জি পেরিয়ে এবার জাতীয় দলের হয়ে শিরোপা জেতার লক্ষ্যের কথা জানালেন খেলোয়াড়রা। আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারে। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল, তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। সেমিফাইনালে ভারতকে বিদায় করাটাও ছিল শিরোপা জেতার মতোই আনন্দের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গুম বিরোধী জাতিসংঘ সনদে বাংলাদেশের সই। বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার বিধান।
প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক, রাজনৈতিক দলগুলো নিয়ে সংলাপের তাগিদ। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে আরও একটি অভিযোগ, তালিকায় উস্কানিদাতা ৩২ সাংবাদিক। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ আয়োজন রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।